হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট আইকিউ চ্যানেল। আজকে আমি তোমাদের বলবো কিভাবে ইতিহাসে 90-এর মধ্যে 90 পাবে। সো তোমাদের আমি বলবো যে এই 90 পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়, কিন্তু যে জানে না তার কাছে কিন্তু খুব কঠিন ব্যাপার। সো আমি স্টেপ বাই স্টেপ বলবো যে প্রথমে এমসিকিউ, তারপর 1 মার্ক, তারপর 2 মার্ক, 4 মার্ক, তারপরে 8 মার্ক, যেমন মাধ্যমিকের প্রশ্ন পড়ে সেই রকমভাবে আমি তোমাদের বলবো, মানে উত্তর লেখার কৌশলটা আমি বলবো। আমি তোমাদের বলবো না যে কী প্রশ্ন পড়বে, আমি কী প্রশ্ন পড়বে সেটা আগের ভিডিওতে দিয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে। আমি তোমাদের বলবো যে কিভাবে লিখতে হবে। সো তোমাদের অনেক টাইম ম্যানেজমেন্টের ব্যাপার থাকে, তো আমি সেইটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর শেষের দিকে বলবো যে হয়তো কোনো একটা উত্তর জানো না, সেটা কিভাবে লিখলে তুমি 4-এর মধ্যে না হোক 4, 3 পাবে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সো আজকে শুরু করি ফার্স্টের এমসিকিউ ব্যাপারটা নিয়ে। যে এমসিকিউ ব্যাপারটা কি, যে 1-এর দাগের ধরো 1.1, যেমন ধরো ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয় কত সালে। এখানে তোমাদের ক অপশান, খ অপশান, গ, ঘ, চারটেতে থাকবে 1911, 1914, 1916। তো তোমরা প্রত্যেকে জানো এটা সঠিক অ্যান্সার। তাহলে উত্তরটা কি লিখবে, জাস্ট তোমরা শুধু লিখবে, প্রথমে তো একের দাগ দিবে, তারপরে একের দাগ দেওয়ার পরে 1.1, খ 1911, 1.2 ধরো সাপোজ গয়ের উত্তর হবে, এখানে যা আছে উত্তর সেইটা লিখবে। 1.3 ধরো ঘ হবে, যা হচ্ছে। প্রশ্ন লিখে উত্তর লেখাটা ভালো, কিন্তু ইতিহাস এমন একটা সাবজেক্ট যেখানে প্রচুর লেখার কারণে তোমরা কিন্তু 4 মার্ক 8 মার্ক ঠিকমতো লিখতে পারবে না। সেই 4 মার্ক 8 মার্ক ঠিকমতো না লিখতে পারলে তোমরা যত তত পাবে না, তোমরা 90 পাবে না। আমি অনেককে আগে দেখেছি যারা খুব ভালো পড়েছে, কিন্তু ওই কারণে নিজের টাইম ম্যানেজমেন্ট ঠিকঠাক করতে পারেনি, ওই কারণে তারা 90 পায়নি, 70, 80 পেয়ে থমকে গেছে। এটাই হচ্ছে তার মূল কারণ। এইভাবে লিখবে। তারপরে 1 নম্বরের প্রশ্ন, 1 নম্বরের প্রশ্নতে কী লিখবে, এসে কিউতে ধরো একটা প্রশ্ন পড়েছে, 2-এর দাগে একটা প্রশ্ন পড়েছে, প্রশ্নতে যা আছে উত্তরটা শুধু উত্তরটা, ঠিক আছে, উত্তরটা শুধু লিখবে আর কিচ্ছু না। সাপোজ ধরো প্রশ্ন পড়েছে বঙ্গদর্শন পত্রিকাটি কার লেখা, মানে বঙ্কিমচন্দ্র, তাহলে তোমরা উত্তর লিখবে কি, যে 2-এর দাগ লিখলে 2-এর দাগের পর 2.1 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা, বঙ্গদর্শন বা বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, এইরকমভাবেই লিখবে, ঠিক আছে। ম্যাপ পড়লে কি করবে, ম্যাপে নিজের নাম লিখবে, রোল নাম্বার, অ্যাডমিটের রোল নাম্বারটা লিখবে, ঠিক আছে। লেখার পরে এখানে দাগ নাম্বার দিবে, মানে ম্যাপটা যত দাগের আছে 2.2.3 যাই হোক দাগ একটা দিবে। দেওয়ার পরে প্রতিটা ম্যাপের যে পয়েন্টিংটা করবে, পয়েন্টিংয়ের গায়ে একটা মানে তার দাগ নাম্বার দেবে, ঠিক আছে। ধরো এটা বিহার, এইরকমভাবে দেওয়ার পরে লিখবে বিহার, ঠিক আছে। বিহার লেখার গায়ে লিখবে যে 2.2.3.1, মানে এই দাগের 1 নম্বর প্রশ্নটা এইটা লেখা হলো। এরপরে আসি তোমাদের 2 মার্কের প্রশ্ন নিয়ে অনেকের ভয়, যে 2 মার্কের প্রশ্ন তো সেই 11টা লিখতে হবে, কিভাবে লিখবো, কি লিখলে কি, আমি কি শুধু ওই 3-এর দাগের 1 লিখে শুধু উত্তর লিখলে কি, এরকম 3টা লাইনে উত্তর লিখলে কি 2-এর 2 পেয়ে যাবো? আমি বলবো না। তুমি এখানে সঠিক উত্তর লিখেছো 3টে লাইনে, বইয়ের ভাষায় 3টে লাইন লিখেছো, কিন্তু আমি বলবো তুমি 2-এর 2 পাবে না। কেন পাবে না? ইতিহাস হলো এমন একটা জিনিস যেটা পয়েন্টের উপর নির্ভর করে, থরলি উত্তর নির্ভর করে না। তার জন্য তোমাকে কি করতে হবে, তার জন্য তোমাকে লিখতে হবে, তুমি যে প্রেক্ষাপটে লিখবে,
ন্যূনতম তার 2টো পয়েন্ট ভেবে নেবে। যেই প্রশ্ন পড়ু না কেন, সে ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার যাই থেকে পড়ু, তোমাকে যে চ্যাপ্টার থেকে পড়ু না কেন, তোমাকে ফার্স্টে তার সম্পর্কে 2টো পয়েন্ট ভেবে নিতে হবে। ঠিক আছে? গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা, বা তোমার বঙ্গদর্শন পত্রিকা, বা তোমার ওই যে বামাবোধিনী পত্রিকা, যাই পড়ুক, এই পত্রিকা আমি সম্পর্কে বলছি এমনি, কেননা তার লিখবে যে কত মানে সময়কাল, এটা একটা পয়েন্ট। আর অল্টার মানে কালো পেনে পয়েন্ট লিখলে নীল পেনে অ্যান্সারটা লিখবেন, এটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? ফার্স্টে সময়কাল লিখলে, তারপরে লিখবে যে যেই পত্রিকাটা তার লেখক কে। ঠিক আছে? তারপর লিখবে সেই পত্রিকার প্রেক্ষাপট, মানে সেই পত্রিকাটা কি জন্য তৈরি করা হয়েছিল। এই রকম মানে খুব ভালো পয়েন্ট যে দিতে হবে এমনটা নয়, কিন্তু পয়েন্ট দিয়ে লিখতে হবে। এটাই হচ্ছে মূল কথা, তোমাদের পয়েন্ট দিতে হবে। এই যে তুমি সবগুলো এক লাইনে লিখে দিলে যে এত সালে ইনি এই কারণে এই গ্রাম বার্তা প্রকাশিকা হোক, বামাবোধিনী হোক লিখেছে, কি আছে, সবটাই তো তুমি ঠিক লিখলে, পাবে 2? কোনো দিন নয়, পাবে না। তার জন্য এইগুলো ট্রিক ফলো করতে হবে। প্রতিটা 2 মার্কের উত্তর লেখার সময় তুমি ধরো সাপোজ একটা প্রশ্নের উত্তর জানো না, ঠিক আছে, সময়কাল লিখবে, লেখক লিখবে, প্রেক্ষাপট লিখবে, শুধু সালটা জানো, কি ঘটনা হয়েছে জানো না, সাল সাল লেখার পরে কি করবে, ওই ঘটনা না হোক অন্য ঘটনা থেকে কিছুটা টেনে নিয়ে এখানে বসিয়ে দিলে না, স্যারেরা বুঝতে পারবে না। আমি বলছি, কেননা আমি 2024 অলরেডি মাধ্যমিক দিয়েছি, আর সেখানে ইতিহাসে একটা ভালো মার্ক পেয়েছি, 86 মনে হচ্ছে, 86। এমসিকিউ ভুলের কারণে আমি অনেকটা কম হয়ে গেছি, কিন্তু আমি টেস্টে 98 পেয়েছিলাম। সো ওটা বিষয় নিয়ে কম পেয়েছি, একটু খারাপ লাগার বিষয়, কিন্তু প্রিপারেশান ভালো করেছিলাম, এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমি সব রকম আমি 2, 4 আর 8 ফুল মার্ক, সেখানে কেউ কলম বসাতে পারবে না। এমসিকিউ ভুল, ওই কারণে আমার ভুল হয়ে গেছিলো। ঠিক আছে? এটা হচ্ছে মূল বিষয়। আমি নিজে যেটা উপলব্ধি করেছি, আমি তোমাদের সামনে সেটা আমি তুলে ধরছি শুধু, আর কিচ্ছু নয়। এইভাবে লিখবে, 2 এর 2 তোমাকে কেউ ছাড়াতে পারবে না, 2 এর 2 কেউ ছাড়াতে পারবে না। আর কারোর সাধ্য নেই যে তোমাকে 2 এর মধ্যে 1 দিবে, 1-এর হাফ দেবে, কেউ পারবে না তোমাকে। ঠিক আছে? এবারে আসি 4 মার্কের প্রশ্ন। 4 মার্ক লেখার সময় একটা কথা মাথায় রাখবে, মিনিমাম 5টা পয়েন্ট দেবে, আর একটা পয়েন্টের আন্ডারে মিনিমাম 4টা থেকে 5টা বাক্য থাকবে। একটা 4 মার্কের অ্যান্সার কতটা হয় জানো? একটা 4 মার্কের অ্যান্সার তোমার হাতের অক্ষর যদি খুব ছোট হয়, তাহলে হবে এইখান থেকে এতটা, তার মধ্যে কিন্তু 5টা পয়েন্ট থাকবে। আর যদি হাতের অক্ষর বড়ো হয়, তবে 1.5 পৃষ্ঠা লাগবে। ঠিক আছে? যদি হাতের অক্ষর বড়ো হয়, খুব বড়ো হয়, হ্যাঁ, অনেকে আছে যারা বড়ো বড়ো করে লিখে, হাতের অক্ষর একটু বড়ো, তাদের জন্য 1.5 পৃষ্ঠা লাগবে। আর তুমি কীটা লিখেছো সেটা বড়ো কথা নয়, কতটা লিখেছো, কেমনভাবে লিখেছো। কথায় বলে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী, তো সেই কারণে আগে তোমাকে দর্শনটা ঠিকঠাক রাখতে হবে। মানে তোমার লেখার যে কায়দা, মানে তুমি কতটা সুন্দর করে লিখেছো এবং কীভাবে পয়েন্ট পয়েন্ট করে লিখেছো, কীটা লিখেছো সেটা বড়ো কথা নয়। কীটা লিখেছো সেটা বড়ো কথা হবে তখনই যখন তোমার টোটাল এভারেজ নাম্বার একটা 70-75-এর উপরে দাঁড়িয়ে যাবে, তখন স্যার দেখবে যে এই ছেলেটা কী লিখেছে দেখি তো, বা এই মেয়েটা কী লিখেছে দেখি তো। এটাই হচ্ছে ব্যাপার। 4টা থেকে 5টা পয়েন্ট দিতেই হবে। 4টা পয়েন্ট দিলে তোমাদের মনে হয় 3 দেবে, যদি বাক্যের কোয়ালিটি সেরকম থাকে 3, 3.5 দেবে। আর 5টা পয়েন্ট দিলে পুরো 4-এর 4, 4-এর 4। আমি বলছি, তোমাদের 4 মার্কের প্রশ্ন 4টা পড়ে, 4টা না 6টা পড়ে মনে হয়, 4টা দাগ থাকে, সেখানে 6টা লিখতে হয়। ওর টোটাল 8টা প্রশ্ন থাকে, 6টা লিখতে হয়। হ্যাঁ, মনে পড়েছে। এই 6টা প্রশ্ন 24 মার্ক, খুব ভাইটাল মার্ক। এই 24 মার্ক আনতে পারলে তোমাদের পুরো দাঁড়িয়ে যাবে নাম্বারটা। এইভাবে কিন্তু তোমাদের লিখতে হবে, পয়েন্ট দিতে হবে। কালো পেনে পয়েন্ট দেবে, কালো পেনে পয়েন্ট দেবে, আর নীল পেনে অ্যান্সার লিখবে। কালো পেনে পয়েন্ট দিলে নীল পেনে অ্যান্সার লিখবে। ওকে, এইটা সর্বদা মাথায় রাখবে।
এরপরে আসি 8 মার্ক। 8 মার্কের আমি বলি, যদি একটাই প্রশ্ন পড়ে, যেমন আমাদের সময় পড়েছিল 1857 সালের বিদ্রোহ, সংক্ষেপে লিখো। আমরা তখন কি করেছিলাম, যে একটাই তো প্রশ্ন, পয়েন্ট তো নেই, তাহলে একটা প্রশ্ন যখন আছে তাহলে কি করব, 10টা থেকে 11টা বা 10টা, 11টা পারলে ভালো, না হলে থাক, 10টা পয়েন্ট দেব। কি লিখছি বড় কথা নয়, আমি 10টা পয়েন্ট দেবই দেব, এটাই বড় কথা। মনে যা আসছে, ইতিহাস মানে এই নয় যে তোমাকে ক্যালকুলেশন করে লিখতে হবে, তোমাকে হিসাব করে লিখতে হবে। ইতিহাস মানে অতীতের কথা, তুমি যা কথা ভাবছো, যা কথা পড়ে এসছো, যা কিছু শিখেছো, সবটাই ইতিহাস, সবটাই ইতিহাস। তোমাদের বলবো পয়েন্টটাকে খুব সুন্দর করে লিখবে, আর আমি বলবো কাটাকুটি বেশি না করা ভালো। কাটাকুটি করলে একটা দেখতে বাজে লাগে, ওই কারণে বলবো কাটাকুটিটা খুব একটা করার দরকার নেই। আমি বলবো যে কোনো একটা লেখার মাঝে অনেকটা হয়তো এতটা একটা বাক্য ভুল হয়ে গেছে, তো আকার দিতে মনে নেই, ছোট্ট করে একটা আকার দিয়ে দেবে। এই কেটে আকার দেওয়া এইসব ব্যাপারগুলো ঠিক পছন্দ নয়। ক্ষুদ্র ক্ষুদ্র ভুল সেইখানে আস্তে করে দিয়ে দিবে, মানে এই যে কেটে আবার একটা লিখি, সেটা ভালো নয় আমি বলবো, কারণ এই কাটাকুটি করতে গেলে সমস্যা তৈরি হয়। তারপরের কথা, প্রতিটা 4 মার্ক হোক আর 8 মার্ক হোক, প্রথমে কিন্তু ভূমিকা, প্রথম 1 নম্বরের পয়েন্ট হবে ভূমিকা। আর যে 4 মার্কের প্রশ্ন হলে মাঝে ভূমিকা, আর এখানে হবে শেষ কথা, বা শেষ কথাটা লেখাটা ঠিক নয়, লিখলেও পারো, তার চাইতে লিখতে, মানে শেষ কথা লেখা যায়, হ্যাঁ লেখা যাবে, কোনো সমস্যা নেই। ওটা বাংলাতে একটু ভালো আর কি, বাংলাতে রচনার ক্ষেত্রে শেষ কথাটা, না হলে লিখবে উপসংহার। উপসংহারটা এমন একটা জিনিস যেটা কোনো বইতে নেই, মানে নিজের ভাষায় লিখতে হবে। কীভাবে লিখতে হবে, সাপোজ নীল বিদ্রোহ পড়েছে, উপসংহার তো আমি কিছু জানি না, কিছু পড়িনি, কি লিখব, লিখতে হবে। নীল বিদ্রোহ ছিল এমন এক বিদ্রোহ যা নীল চাষিদের চোখে আঙুল দিয়ে বুঝিয়েছিল ইংরেজদের প্রতি কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে ইংরেজদের অত্যাচারের সঙ্গে মোকাবিলা করতে হয়। এই বিদ্রোহ আমাদের মনুষ্য জাতিকে মানে পরবর্তী জীবন অতিবাহিত করতে সাহায্য করে, উদ্গ্রীব করে, এই রকমভাবে একটা লিখতে হবে। মানে উপসংহারটা উপসংহারের মতো লেখা যাবে না, উপসংহারটা মানে নিজের ভাষা, তুমি টোটালটা যা লিখেছো না, সেই টোটালটার মধ্যে তুমি কি বুঝেছো নিজে, এই হচ্ছে উপসংহার, আর কিচ্ছু নয়। এই দুটো তো কমন লাইন, এই দুটোকে আমি পয়েন্ট, তুমি যাই লিখো পয়েন্ট, এই দুটো যেখানে 5টা পয়েন্ট হবে, তাহলে আর 1টা 2টো 3টা পয়েন্ট লিখলে কাজ শেষ। এখানে 3টা 4টা করে বাক্য হবে এর আন্ডারে। আর যদি 8 মার্কের হয়, 8 মার্কের হলে ভূমিকা লিখবে, শেষ কথা বা উপসংহার যাই পারো লিখো, সেটা নিয়ে সমস্যা নেই। 1 2 3 4 5 6 6টা আর 7টা পয়েন্ট, 7টা পয়েন্ট মাঝে তো থাকলো। 8 মার্কের মানে তোমাকে 7টা মার্ক, 7টা পয়েন্ট। আমি বলবো যে একটা পয়েন্টে 7-8টা বাক্য না লেখাই ভালো, একটা পয়েন্ট দেবে 4টা বাক্য এনাফ, আবার একটা পয়েন্ট দেবে 3টা থেকে 4টা বাক্য এনাফ। একটু সালটার নিচে না আন্ডারলাইন করে দেবে, তাহলে একটু দেখতে ভালো লাগে। সালটার নিচে একটু আন্ডারলাইন করে, স্যার বুঝবে কি যে তুমি তো সালটা জানো, মানে ছেলেটা খুব ভালো পড়েছে, মেয়েটা খুব ভালো পড়েছে, সাল ফাল লিখেছে, তাহলে একে নাম্বার দেওয়া যাবে, যে জানে কিছু ইতিহাস সম্পর্কে জানে। এটাই হচ্ছে ইতিহাস। ইতিহাস মানে এই নয় যে তুমি পড়ে গেলে হু হু করে লিখে দিলে, সবটা ইতিহাস নয় কিন্তু, ঠিক আছে? এইভাবে ব্যাপারটা বুঝতে হবে, কি জিনিসটা কি, ওটাই হচ্ছে মূল কথা। এইভাবে 8 মার্কের প্রশ্ন লিখবে। আর যদি 8 মার্কের ভাঙা প্রশ্ন পড়ে, মানে ধরো 5 3 বা 4 4 4 4 পড়ে না, হয় 5 3 না হলে পুরো 8, এইভাবেই পড়ি, ঠিক আছে? ভাঙা প্রশ্ন পড়লে কী করবে, ভাঙা প্রশ্নতে 2টো প্রশ্নই লিখবে, দুটোর প্রথমে কিন্তু ভূমিকা, যা যা আমি বলেছি ভূমিকা লিখবে, শেষে শেষ কথা বা উপসংহার লিখবে, উপসংহার এটা তো লিখলেন।
তার মাঝে যা যা আছে, ধরো বল দিচ্ছে একটা নীল বিদ্রোহের কারণ ও ফলাফল, এইখানে লিখবে ভূমিকা, লেখার পরে লিখবে নীল বিদ্রোহের কারণ, এটা হচ্ছে তোমার পুরো হেডলাইন। এবারে লিখবে বিদ্রোহ ঘটনাস্থল ও সময়কাল, তারপরে লিখবে বিদ্রোহের প্রেক্ষাপট, তারপরে লিখবে বিদ্রোহের মানে যে বিদ্রোহের কারা কারা অংশগ্রহণ করেছিল, হ্যাঁ কত, মানে এই রকমভাবে, মানে এই কি প্রেক্ষাপট বলতে প্রেক্ষাপটেই তো লেখা হয়েছে কী কারণে বিদ্রোহটা হয়েছিল। এরপরে যখন পড়বে নীল বিদ্রোহের ফলাফল, এটা 3 মার্ক পেয়ে গেলে। এবারে ফলাফল, ফলাফল লেখার পরে কী লিখবে, এই নীল বিদ্রোহের ফলে কি হয়েছিল। ফার্স্টে একটা পয়েন্ট, মানে এই যে ফলাফল একটা হেড, তার না আন্ডারে হবে 4টা পয়েন্ট। ফলাফলে কি লিখবে যে নীল চাষিদের ওপর কম অত্যাচার, অর্থাৎ নীল চাষিদের ওপর অত্যাচারটা কম হয়েছিল এই বিদ্রোহের ফলে, ঠিক আছে, এই বিদ্রোহের ফলে অত্যাচারটা একটু কম হয়েছিল। তারপর তারা স্বাধীন জীবনযাপন, অর্থাৎ তারা স্বাধীন জীবনযাপন করতে শুরু করলো, নিজেদের জমিতে নিজেরা চাষ করতে পারলো, এটাই তো তারা স্বাধীন, মানে তারা এই যে নীল বিদ্রোহ করার পরে এটাই তো তারা স্বাধীন পেয়েছিল, অর্থাৎ তারাই তো এটা ফ্রিডম পেয়েছিল। ফলাফল, এটাই হচ্ছে ফলাফল, ঠিক আছে। এই কিছু লেখার পরে, সব কিছুটা লেখার পরে শেষে লিখবে উপসংহার, লিখবে এই বিদ্রোহ মানব জাতির শ্রেষ্ঠ বিদ্রোহ বলে আখ্যায়িত হয়েছে, এই বিদ্রোহ ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এইটুকুনি লিখলে কিন্তু তুমি পুরো 8-এর 8, বাক্যের কোয়ালিটি থাকলে 8-এর 8, না হলে তুমি 7.5 কেউ আটকাতে পারবে না, 7.5 কেউ আটকাতে পারবে না, আমি বলছি। সো এটা হলো আজকের ভিডিও, যেটাতে আমি তোমাদের শেখালাম ইতিহাসে 90 পাওয়ার ট্রিক অ্যান্ড টিপস। এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমাদের জীবনেই সবে শুরু, তোমাদের পরবর্তী জীবন বা পরবর্তী স্টেপে এই চ্যানেলটিকে কাজে লাগতে পারে। কে জানে, এই চ্যানেল তোমার পরিবর্তন করতে পারে, একটা জীবনটাকে, গোটা জীবনটাকে তোমার পরিবর্তন করতে পারে, কেই বা জানে। এটাই হচ্ছে ইতিহাস, এটাই হচ্ছে পরিবেশ, এটাই হচ্ছে জীবন। সো থ্যাংক ইউ, এই ছিল আজকের ভিডিও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।